দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দিতে চাই শিরোনামগুলো। নতুন প্রজাতির করোনা ভাইরাস নিয়ে ব্রিটেনে সতর্কতা, কড়াকড়ি বাড়িয়েছে প্রতিবেশী দেশগুলো। আবারও সব ফ্লাইট স্থগিত করল সৌদি আরব। বেশিরভাগ নাগরিককে দ্রুত টিকার আওতায় আনতে ব্যাপক কর্মযজ্ঞ ইউরোপ আমেরিকায়। ধনী গরিব বৈষম্য প্রকট হচ্ছে ভ্যাকসিনের প্রাপ্যতা ঘিরে। ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলে নেপালে রাজনৈতিক অস্থিরতা চরমে। আগাম নির্বাচন অসাংবিধানিক দাবি বিরোধীদের। এসব খবরে বিস্তারিত নিয়ে সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস ছড়ানোয় ব্রিটেন জুড়ে আতঙ্ক। এর বিস্তার রোধে সোমবার থেকে কার্যকর হলো 4 স্তরের বিধিনিষেধ। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ করেছে ইইউ সহ বিশ্বের বিভিন্ন দেশ। স্থগিত রয়েছে ইউরোস্টার ট্রেন চলাচলও। নিরাপত্তার খাতিরে ক্রিসমাস পরিকল্পনা বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। চলতি সপ্তাহেই শুরু হওয়ার কথা ছিল ক্রিসমাসের ছুটি। তার আগেই লকডাউন সহ নানা বিধিনিষেধ আরোপ করল ব্রিটিশ সরকার, যা সোমবার প্রথম প্রহর থেকেই হলো কার্যকর। পরিবারের কাছে ফিরতে শেষ মুহূর্তে তাই এয়ারপোর্ট আর ট্রেন স্টেশনগুলোয় ছিল উপচে পড়া ভিড়। কড়াকড়ি ঘোষণার সময়ে বিস্ফোরক তথ্য দেন ব্রিটিশ প্রশাসন। জানায় লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে নতুন বৈশিষ্ট্যর ভাইরাস, যা কোভিড-19-এর তুলনায় 70% দ্রুত ও সহজে বিস্তার ঘটায়। তবে মারাত্মক অসুস্থতার কোনো প্রমাণ মেলেনি। So this virus transmits and spreads fast. কোভিড-19-এর তুলনায় দ্রুত বিস্তার ও সংক্রমণ ঘটায় এই ভাইরাস। এ কারণে খুব অসুস্থ হয়ে পড়ছেন বা হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এমনটা দেখিনি। আপাতদৃষ্টে দুটোকে একই কাতারে ফেলা যায়। এটি মোকাবেলায় করোনা ভাইরাসের নতুন ভ্যাকসিন যে ভিন্ন ফল দিচ্ছে সেটাও নয়। Basically looks similar. গবেষকদের তথ্য অনুসারে পরিস্থিতি মোকাবেলায় এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাই যারা ক্রিসমাসে বাড়ি বা পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাদের দ্বিতীয়বার ভাবা উচিত, কারণ ভাইরাসটি এড়ানোর উপায় নেই। বরিস সরকারের ঘোষণায় আতঙ্ক ছড়ায় বহির্বিশ্বে। মুহূর্তেই দেশটির সাথে বিমান চলাচল বন্ধ করে দেয় অনেকে। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউরোস্টার ট্রেন চলাচলও। সোমবার প্রথম প্রহর থেকেই যুক্তরাজ্যের কেউ আর ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না। অবশ্য এটি একটি সাময়িক সিদ্ধান্ত। দেশটিতে বসবাসরত অনেক ফরাসি বড়দিন পরিবারের সাথে কাটানোর পরিকল্পনা করছিলেন। তাদের বলবো 48 ঘন্টার মধ্যে প্রতিবেশী ইউরোপীয় দেশে প্রবেশ করুন, সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তারপরই দেশে আসুন। আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ব্রিটেন, ডেনমার্ক ও দক্ষিণ আফ্রিকার সাথে সব ধরনের বিমান চলাচল স্থগিত। এই দেশগুলোয় নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটি থেকে আসা প্রত্যেককে আইসোলেশনে থাকতে হবে, করাতে হবে স্বাস্থ্য পরীক্ষা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। তাদের বক্তব্য, নতুন বৈশিষ্ট্যর ভাইরাস শনাক্ত হয়েছে ডেনমার্ক, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকাতেও। এ ব্যাপারে বিস্তারিত জানতে যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করছে WHO। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এক সপ্তাহের জন্য বহির্বিশ্বের সাথে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করল সৌদি আরব। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকির কারণে বাড়তে পারে এই স্থগিতাদেশ। সোমবার মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ GSCA। এর ফলে এখন নতুন করে কোনো বিমান সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। তবে দেশটিতে অবস্থানরত বিদেশি বিমানের সৌদি আরব ত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই। পণ্যবাহী বিমানের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। নতুন নিয়মে নিষেধাজ্ঞা কার্যকরের আগেই ইউরোপ থেকে সৌদি আরবে পৌঁছানো যাত্রীদের 2 সপ্তাহের জন্য থাকতে হবে সেলফ আইসোলেশনে। করোনায় 6000 প্রাণহানির পর গেল সপ্তাহে ফাইজারের টিকাদান শুরু হয়েছে দেশটিতে। 6 মাসের মধ্যে 80% মার্কিনীকে কোভিড ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে জোরে সোরে চলছে টিকাদান। এদিকে 2 সপ্তাহে কয়েক লাখ ব্রিটিশ নিয়ে ফেলেছেন টিকা। প্রস্তুতি নিচ্ছে কানাডা, জার্মানি, ফ্রান্স সহ আরও অনেক দেশ। ধনী এসব দেশে পৌঁছেছে মডার্না, ফাইজারের টিকার কোটি কোটি ডোজ। বিপরীতে দরিদ্র দেশগুলোর ভরসা চীনের সিনোফ্যাক। সবখানেই টিকাদানে অগ্রাধিকার পাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং বয়স্করা। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী রভেন রিভলিনের টিকা গ্রহণের মধ্য দিয়ে দেশটিতে শুরু হয় ভ্যাকসিন কার্যক্রম। তবে সাধারণ মানুষের আস্থা আনতে আগের দিনই টিকা নেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
দুই মার্কিন বায়োটেক মডার্না ফাইজারের কাছ থেকে পর্যাপ্ত ডোজ সংগ্রহ করেছে তেল আবিব। 90 লাখ জনগোষ্ঠীর দেশটিতে দিনে টিকা পাবেন 60,000 মানুষ। জরিপ বলছে শরীরে ট্র্যাকিং চিপ স্থাপন, স্বাস্থ্য ঝুঁকি সহ নানা সন্দেহে টিকায় অনীহা 1/3 ইসরায়েলির। সংশয় দূর করতে আমাদের প্রধানমন্ত্রী আগে টিকা নিয়েছেন। আমার বিশ্বাস এ টিকায় কোভিডে মৃত্যুহার কমবেই। আমি নিজে তো টিকা নেবই, দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সবাই যেন টিকাটি নেন তাও নিশ্চিত করতে হবে। এদিকে চলতি সপ্তাহেই কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত আরও 27 দেশে শুরু হবে ফাইজারের টিকাদান কার্যক্রম। যুক্তরাজ্যে 8 ডিসেম্বর থেকে এ পর্যন্ত টিকাটি নিয়েছেন 3.5 লাখের বেশি ব্রিটিশ। কিন্তু কোভিড-19-এর তুলনায় আরও 70% বেশি সংক্রামক নতুন প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান মেলায় দেশটিতে স্বস্তি ফেরেনি এক বিন্দু। খুব কঠিন একটি বছর পার করছি আমরা। যখন কোভিড-19 নিয়ন্ত্রণের টিকা এলো তখনই আরেকটি ভাইরাসে জর্জরিত আমরা। এই অবস্থায় শারীরিক দূরত্বের বিধিনিষেধ সবার জন্য বাধ্যতামূলক, কারণ এটা মারাত্মক প্রাণঘাতী ভাইরাস। তবে কোভিড নির্মূলে সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি চলছে যুক্তরাষ্ট্রে। 30 লাখ মার্কিনীকে ফাইজারের টিকার আওতায় আনতে গেল সপ্তাহে কার্যক্রম শুরু হয়। এদিকে সোমবার থেকে টিকাদান শুরুর লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে ভ্যাকসিনের আরও 60 লাখ ডোজের বণ্টন সারছে মডার্না। 2021 সালের মাঝামাঝি নাগাদ যদি 80 ভাগ মার্কিনীকে টিকা দেয়া না যায় তাহলে এই মহামারী আরও অনেক দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। ধনী দেশগুলোর জন্য মডার্না ফাইজারের টিকার বিপরীতে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে টিকা পাঠাচ্ছে চীন। ইন্দোনেশিয়া, মিশরের পর সুদান, আরব আমিরাত, বাহরাইন আর ব্রাজিলেও পৌঁছানো হচ্ছে সিনোভ্যাকের 100 কোটি ডোজ। নুসহাত কামাল, যমুনা নিউজ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 17 লাখ ছুঁই। একদিনে আরও 8,000-এর মতো মানুষ মারা গেছেন কোভিড-19-এ। শনাক্ত হয়েছে 6.25 লাখ। সব মিলিয়ে বিশ্বে 7,71,00,000-এর বেশি সংক্রমিত ব্যক্তি। দৈনিক হিসাবে 1400-র মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 3.25 লাখের কাছাকাছি। দেশটিতে মোট সংক্রমিত 1,82,00,000-এর বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 627 জনের মৃত্যু দেখল মেক্সিকো। দেশটিতে করোনায় মারা গেছেন 1,18,000-এর কাছাকাছি। করোনার বিস্তার রোধে নতুন কড়াকড়ি আরোপ করেছে অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্য। সিডনির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে রাজ্যগুলো। গত কয়েকদিন সিডনি থেকে আগতদের বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছে রাজ্যগুলো। সিডনিতে ক্লাস্টার ভিত্তিক সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সোমবার শহরের উত্তরাঞ্চলে নতুন 15 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই অঞ্চলের 2.5 লাখ মানুষকে। অন্যান্য এলাকায় পারিবারিক অনুষ্ঠানগুলোতে সর্বোচ্চ 10 জন এবং পাবলিক ভেন্যুতে সর্বোচ্চ 300 জন সমাগমের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ। শনিবার সিডনিতে 5 দিনের লকডাউন কার্যকরের আগ মুহূর্তে আশপাশের শহরগুলোয় ভিড় করে বিপুল সংখ্যক মানুষ। কয়েক মাস বিতর্কের পর করোনা মহামারী মোকাবেলায় অবশেষে $900 বিলিয়ন তহবিল ঘোষণা করল যুক্তরাষ্ট্র। রোববার সম্মতিতে পৌঁছান মার্কিন আইন প্রণেতারা। গভীর রাত পর্যন্ত খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা চলে সিনেটে। কেন্দ্রীয় রিজার্ভ থেকেই মহামারী মোকাবেলার অর্থ নেওয়া হবে, সেটা নিয়েই ছিল অনেকের আপত্তি। পাশ হওয়া তহবিল থেকে প্রত্যেক মার্কিন বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্টে যাবে $600। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ী এবং বেকাররা প্রতি সপ্তাহে পাবেন $300 প্রণোদনা। এদিকে দেশটিতে পৌঁছেছে কোভিড-19 প্রতিরোধক দ্বিতীয় ভ্যাকসিন মডার্নার প্রথম চালান। নেপালে কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ কোন্দলের জেরে চরমে পৌঁছেছে রাজনৈতিক অস্থিরতা। রোববার প্রধানমন্ত্রীর সুপারিশে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। এপ্রিল ও মেতে আগাম নির্বাচনের তারিখও জানিয়ে দিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলছে বিরোধী নেতারা। প্রতিবাদ উঠেছে দলের মধ্য থেকেও। পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে ছাত্ররা। বেশ কিছুদিন ধরে ফাটলের আওয়াজ পাওয়া যাচ্ছিল নেপালের ক্ষমতাসীন বাম শিবিরে। দায়িত্ব নেয়ার 3 বছরের মাথায় দলের অভ্যন্তরীণ কোন্দলের কোণঠাসা প্রধানমন্ত্রী কেপি ওলি সংখ্যাগরিষ্ঠতা হারানোর দাবি তুলে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেছেন প্রেসিডেন্টের কাছে। অনুমোদনও দিয়েছেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। এমনকি 1 বছর আগেই জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের সময়। এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী নেতারা। জোটের মধ্যেও দেখা দিয়েছে ক্ষোভ। ওলির সিদ্ধান্তের পরই প্রতিবাদ জানিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন 7 মন্ত্রী। সরকারের পদক্ষেপ অসাংবিধানিক, দেশ আর জনগণের স্বার্থ বিরোধী।
239 বছরের রাজতন্ত্রের অবসানের পর 2008 সালে মাওবাদীদের নেতৃত্বে গণতন্ত্রের যাত্রা শুরু হয় নেপালে। তবে এ যাবৎ কোনো সরকারই মেয়াদ পূর্ণ করতে পারেনি। এক যুগে ক্ষমতার পালাবদল হয়েছে বারবার। রাজনৈতিক অস্থিরতায় অতিষ্ঠ দেশটির জনগণ। রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে চলতি মাসের শুরুতেই বিশাল বিক্ষোভ হয়েছে দেশটিতে। রোববার পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণার পরও রাজপথে নেমে আসে জনতা। এই সিদ্ধান্তকে গণতন্ত্রের জন্য বড় আঘাত বলে মনে করছে তারা। জনগণের ত্যাগের বিনিময়ে পাওয়া গণতন্ত্র নিয়ে এভাবে ছেলেখেলা করতে পারে না তারা। নেপালের জনগণ অবশ্যই পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেবে না। প্রতিবাদে বিক্ষোভ চলবে। 2017 সালে মাওবাদীদের সাথে জোট করেই ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবে জোটের মাওবাদী অংশের দাবি তাদের পাশ কাটিয়ে নেওয়া হয় সরকারি সিদ্ধান্ত। চীনের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে গিয়ে ঐতিহ্যগত মিত্র ভারতের সাথে দূরত্ব তৈরির অভিযোগ রয়েছে মাওবাদী শিবিরের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সাইবার হামলায় বড় ধরনের ক্ষতির শিকার অন্তত 50 সংস্থা। হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে 18,000 সংস্থার কম্পিউটার সিস্টেমে। সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ফায়ার আই জানিয়েছে সব তথ্য। অর্থ, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ছিল মূল টার্গেট। আক্রান্ত হয়েছে এসব মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা। গবেষকরা বলছেন, পুরো ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা এবং সংস্কারে 1 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। হ্যাকিংয়ের ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে বলে জোরালো দাবি মার্কিন গোয়েন্দাদের, যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া। জার্মানিতে সিনাগগে ইহুদি প্রার্থনাকারীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় রায় আজ। গেল বছর ওই হামলায় 2 জন নিহত হলেও দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ইহুদি বিরোধী হামলা হিসেবে দেখা হচ্ছে একে। ইহুদি বর্ষপঞ্জিতে পবিত্রতম দিন ইয়াদ ভাশেমের প্রার্থনা চলছিল সেদিন। বিচারিক তদন্তে বেরিয়ে আসে রক্তের বন্যা বইয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বাঞ্চলীয় শহর হ্যালের সিনাগগে উপস্থিত হন হামলাকারী কট্টর ডানপন্থী স্টেফান ব্যালিয়াত। যদিও 5 মাসের বিচার শুনানিতে অভিযোগ স্বীকার করেননি তিনি, অনুতাপও প্রকাশ করেননি। তাকে জাতিবিদ্বেষী এবং ইহুদি বিরোধী হিসেবে আখ্যায়িত করে এই ঘটনায় তার যাবজ্জীবন চেয়েছেন বিরোধী পক্ষের আইনজীবীরা। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে থাকা 18 শিশু ও 5 জন মা সহ 23 জনকে ফিরিয়ে নিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড। বেশিরভাগের বিরুদ্ধে চলছে জঙ্গি সম্পৃক্ততার তদন্ত। রোববার এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় 3 জন মা এবং 12 জন শিশুকে ফিরিয়ে নিয়েছে দেশটি। ফিনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 6 শিশু আর 2 জন মাকে ফেরানোর কথা। শিশুদের বয়স 2 থেকে 12 বছরের মধ্যে, মাদের বয়স 21 থেকে 38 বছর। বিবৃতিতে বলা হয়, মানবিকতার খাতিরে অনাথ এবং অসুস্থদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। মা ছাড়া শিশুদের প্রত্যাবাসন আইনে বৈধ নয় বলে তাদের মাদেরও ফেরানো হচ্ছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আল হোল এবং রোজ শিবিরে এখনও বন্দী 9,000-এর বেশি বিদেশি নারী ও শিশু, যাদের 2/3 বেশি শিশু। ফিলিপাইনে ভয়াবহ বন্যায় প্রাণ হারালেন কমপক্ষে 8 জন। রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা থেকে কমপক্ষে 10,000 মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে। দুর্যোগ কবলিত এলাকা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে বাকি বাসিন্দাদের। লুঝন দ্বীপের 14টি শহরে গলা পর্যন্ত পৌঁছেছে বন্যার পানির উচ্চতা। সেখানে সরকারি উদ্যোগে চালানো হচ্ছে উদ্ধার তৎপরতা। বছরে কমপক্ষে 20টি মৌসুমি ঝড়ের মুখোমুখি হয় ফিলিপাইন। কয়েক মাসের ঝড়, বন্যা, বৃষ্টি ও ভূমিধসে দেশটিতে মৃত্যুবরণ করেছেন কমপক্ষে 148 জন। রেকর্ড প্রতিরক্ষা বাজেট ঘোষণা করল জাপান। আগামী এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নতুন অর্থ বছরে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় $5,200 কোটি। জাপানি মুদ্রায় যা 5.34 ট্রিলিয়ন ইয়েন, চলতি অর্থ বছরের তুলনায় যা 1.1% বেশি। সোমবার পার্লামেন্টের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সরকার এই সংক্রান্ত বিলে অনুমোদন দেয়। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিতর্কিত সামরিক খাত সম্প্রসারণ নীতিমালা বহাল রেখে নেওয়া হয় এই পদক্ষেপ। এর আগে টানা 8 অর্থ বছর প্রতিরক্ষা বাজেট ঊর্ধ্বমুখী রাখে জাপান। প্রতিবেশী চীন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি সংগ্রহে জাপানের সশস্ত্র বাহিনীগুলোতে যোগ করা হচ্ছে নতুন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, বিমানবাহী রণতরী ইত্যাদি। করোনা মহামারীর মধ্যে ভিন্ন ধর্মী ড্রাইভ থ্রু বিয়ের আয়োজন হলো মালয়েশিয়ায়।
স্বাস্থ্যবিধি বজায় রাখতে মূল অনুষ্ঠানে অতিথি সংখ্যা 20-এ সীমিত করা হলেও গাড়ি নিয়ে আয়োজনে অংশ নেন আরও 10,000 মানুষ। রোববার রাজধানী কুয়ালালামপুরের পুত্রাজায়ে হয় এই আয়োজন। প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী টেঙ্কু আদনানের ছেলের বিয়েতে সামাজিক দূরত্ব বজায় রেখে হলেও আড়ম্বরে কমতি ছিল না। অতিথিরা গাড়িতে করে অনুষ্ঠানে আসেন, গাড়ি থেকেই নবদম্পতির উপহার দেন এবং খাবার নিয়ে চলে যান। পুরো আয়োজন শেষ হয় 3 ঘন্টায়। জমকালো এই আয়োজনের পরদিনই দুর্নীতি মামলায় বরের বাবার 1 বছরের জেল এবং $5 লাখ জরিমানা হয়। সুদীর্ঘ মহামারীর ক্লান্তি কাটাতে আর বড়দিনের ছুটির আমেজ আনতে নিউ ইয়র্কবাসীকে আলো আর সুরের মূর্ছনায় মোহিত করলেন রেকর্ডিং আর্টিস্ট ক্যারি আন্ডারউড। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে প্রতি বছরের নিয়মিত আলোক উৎসবে এবছর নতুন মাত্রা যোগ করেছে তার গান। এ ছিল যমুনা ডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।